হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তোমাদের সকলকে আমাদের ইউটিউব চ্যানেলে স্বাগতম। আমরা আমাদের ডেটা স্ট্রাকচার অ্যান্ড অ্যালগরিদম সিরিজের লিঙ্ক লিস্টের লেকচার 1 কমপ্লিট করেছি। আমরা লেকচার 1-এ লিঙ্ক লিস্ট কী এবং লিঙ্ক লিস্ট কেন আমি ইউজ করব সেই সম্পর্কে জেনেছি। আজকে আমরা লিঙ্ক লিস্টের কীভাবে নোট ক্রিয়েট করতে হয়, কনস্ট্রাক্টর দিয়ে কীভাবে নোট ক্রিয়েট করতে হয়, ডাইনামিক নোট এই সম্পর্কে জানবো। আজকের ক্লাসটি শুরু করার আগে আমি তোমাদের আমার পরিচয়টুকু দিয়ে নিই। আমি মোহাম্মদ রিফাত হুসাইন, পড়াশোনা করছি ইউনিভার্সিটি অফ ফ্রন্টিয়ার টেকনোলজি বাংলাদেশ এর সাইবার সিকিউরিটি ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে। চলো তাহলে আমরা আমাদের আজকের ক্লাসটি শুরু করি। লিঙ্ক লিস্টের কোডে ইমপ্লিমেন্টেশন দেখার আগে আমরা প্রথমে লিঙ্ক লিস্ট সম্পর্কে আরেকটু রিক্যাপ করে নিই। প্রথম হচ্ছে লিঙ্ক লিস্টে আমরা গত ভিডিওতে দেখেছি লিঙ্ক লিস্টে অনেকগুলো ডাটা থাকে, অনেকগুলো নোড থাকে, সাপোজ আমরা 3টা নোড নিলাম। দেন এই নোডের মধ্যে দুটো ভেরিয়েবল থাকে। একটা ভেরিয়েবলে সে হচ্ছে মান রাখে, আরেকটা ভেরিয়েবলে সে অন্য আরেকটা নোডের অ্যাড্রেসটাকে রাখে। এইখানে হচ্ছে সে মান রাখতেছে। সাপোজ আমরা এই নোডের নাম দিলাম হচ্ছে কি হ্যাচ, এই নোডের নাম দিচ্ছি হচ্ছে এ এবং এই নোডটার নাম দিচ্ছি হচ্ছে বি। দেন এই হ্যাডের প্রথম পার্টে আমরা রাখবো হচ্ছে হ্যাডের ভ্যালু সাপোজ আমরা এখানে হচ্ছে 10 স্টোর করতেছি, এরপর আমরা এখানে হচ্ছে 20 স্টোর করতেছি এবং এখানে হচ্ছে আমরা 30 স্টোর করতেছি। লিঙ্ক লিস্টের নোডের প্রথম পার্টে ভ্যালুটা থাকে এবং সেকেন্ড পার্টে থাকে হচ্ছে পরের নোডের অ্যাড্রেসটা। এটা হচ্ছে সিঙ্গলি লিঙ্ক লিস্টের ক্ষেত্রে। ডাবলি লিঙ্ক লিস্ট সম্পর্কে আমরা বিস্তারিত পরে জানবো। প্রথমে আমরা সিঙ্গল লিস্টার সম্পর্কে একটা ভালো আইডিয়া নিই। সাপোজ এটার হচ্ছে মেমোরি অ্যাড্রেস হচ্ছে 3A, এটার মেমোরি অ্যাড্রেস 5C, এটার মেমোরি অ্যাড্রেস 2D। এখন এই সেকেন্ড পার্টটাতে কী রাখবে? পরের নোডের অ্যাড্রেসটা। পরের নোডের অ্যাড্রেস কত? 5C। তাহলে এখানে 5C দিয়ে দিলাম। যখন আমরা এখানে 5C দিয়ে দিব তখন একটা কাল্পনিকভাবে লিঙ্ক ক্রিয়েট হচ্ছে, অর্থাৎ এই নোডের সাথে এই নোডের একটা সংযুক্তি ক্রিয়েট হচ্ছে, সংযোগ ক্রিয়েট হচ্ছে। এটা হচ্ছে একদম কাল্পনিক। এরপর যখন আমরা এ এর নেক্সট পার্টে 2D অর্থাৎ বি এর অ্যাড্রেসটাকে রাখতেছি, তখন এখানে একটা কাল্পনিক একটা লিঙ্ক ক্রিয়েট হচ্ছে। এবং শেষের নোডের নেক্সট যে পার্টটা আছে অর্থাৎ সেকেন্ড পার্টটাতে এখানে দেখো আর কোনো নোড আছে না, আমরা এরপরে কিন্তু আর কোনো নোড রাখতেছি না। তখন আমরা কি করব? এই নোডের মধ্যে যে সেকেন্ড পার্টটা আছে অর্থাৎ বি নোডের সেকেন্ড পার্ট আমরা কি দিয়ে দিব? নাল দিয়ে দিব, অর্থাৎ এরপরে আর কোনো নোড নেই। এটা আমরা কম্পাইলারকে বুঝাইছি। তাহলে দেখতেই পাচ্ছ লিঙ্ক লিস্টের ক্ষেত্রে নোডের ইম্পর্টেন্সটা কতটুকু, অর্থাৎ নোডের মাধ্যমেই কিন্তু আমরা একটা ভ্যালু এবং আরেকটা অ্যাড্রেস অ্যাসাইন করতেছি। এই নোডটা আমরা দুইভাবে ক্রিয়েট করতে পারি। একটা হচ্ছে স্ট্রাকচারের মাধ্যমে, আরেকটা হচ্ছে ক্লাসের মাধ্যমে। যেহেতু আমরা C++-এর মাধ্যমে করব, অবজেক্ট ক্রিয়েট করব, তাই আমরা ক্লাসের মাধ্যমেই নোডটাকে ক্রিয়েট করব। চলো তাহলে আমরা কোডে ফিরে যাই। হ্যাশ ইনক্লুড, এখানে আমরা হচ্ছে bit/std/c++.h এই হেডার ফাইলটি ইউজ করব। তোমাদের মাথায় অনেকের কোশ্চেন আসতে পারে আমরা এখানে কেন IOStream হেডার ফাইলটা ইউজ করি নাই। আমরা যখন bit/stdc++.h হেডার ফাইলটা ইউজ করব তখন এটা সকল ধরনের হেডার ফাইলের কাজ করবে। অর্থাৎ আমাদের এখানে আলাদাভাবে ম্যাথের বিভিন্ন অ্যালগরিদমের জন্য
mat.h হেডার ফাইল যুক্ত করতে হচ্ছে না, বিভিন্ন আরও অন্যান্য যে হেডার ফাইলগুলো আছে এগুলো যুক্ত করতে হচ্ছে না। একদম সামগ্রিক যে হেডার ফাইলগুলো আছে সবগুলোর সংযুক্তের মিশ্রণেই বলা যায় এই হেডার ফাইলটা। এই একটা হেডার ফাইল যুক্ত করলেই পুরো সবগুলো হেডার ফাইল যুক্ত হয়ে যাবে। এরপর হচ্ছে ইউসিং নেম স্পেস std int main তোমরা যারা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং পড়েছো তোমরা জানো ক্লাস ক্রিয়েট করতে হয় মেইন ফাংশনের বাইরে। প্রথম হচ্ছে একটা ক্লাস কিওয়ার্ড ইউজ করতে হয়, দেন ওই যে আমরা ক্লাসটা ক্রিয়েট করব ওই ক্লাসের নাম দিব। আমরা যেহেতু একটা নোডের ক্লাস ক্রিয়েট করতেছি তাই আমরা এর নাম দিব হচ্ছে নোড। ক্লাসের ক্রিয়েট করলে সেকেন্ড ব্র্যাকেটসের শেষে কিন্তু কি দিতে হয়, সেমিকোলন দিতে হয়। এরপর ক্লাসের অ্যাক্সেস মডিফায়ার দিতে হবে, পাবলিক দিলাম আমরা, অর্থাৎ এটা সব জায়গায় অ্যাক্সেস করা যাবে, সবাই অ্যাক্সেস করতে পারবে। দেন দেখো আমরা যখন নোট ক্রিয়েট করতেছি প্রথমে কি থাকতেছে, একটা ভ্যালু রাখার জন্য একটা জায়গা থাকতেছে, ভেরিয়েবল থাকতেছে, আর একটা হচ্ছে অ্যাড্রেস রাখার জন্য আরেকটা ভেরিয়েবল থাকতেছে। এটা হচ্ছে কি ইন্টিজার টাইপের ভেরিয়েবল। আমরা লিখি এটা হচ্ছে int x, সাপোজ আমরা এটা ভ্যালু দিলাম। এরপরে কি সেকেন্ড পার্টে কি থাকতেছে, একটা অ্যাড্রেস থাকতেছে, আরেকটা নোডের অ্যাড্রেস। তাহলে এই ক্ষেত্রে আমরা কি দিব, অ্যাড্রেস থাকলে হচ্ছে পয়েন্টার ইউজ করতে হয়, পয়েন্টার দিলাম। যেহেতু আমরা নেক্সট একটা নোডের অ্যাড্রেস রাখতেছি তাই আমরা নেক্সট নাম দিলাম এর নাম। এবং এখন দেখো এই অ্যাড্রেসটা কার অ্যাড্রেস রাখতেছে, একটা ইন্টিজার অ্যাড্রেস না, একটা ডাবল অ্যাড্রেস না, একটা নোডের অ্যাড্রেস রাখতেছে। আমরা যখন একটা ইন্টিজারের অ্যাড্রেস রাখি তখন আমরা এখানে হচ্ছে ইন্টিজার ইউজ করি, এখানে কি দিব ইন্টিজার লিখি। যখন আমরা একটা ডাবল ভেরিয়েবল অ্যাড্রেস রাখি তখন আমরা এখানে ডাবল লিখি। যখন আমরা এখানে ক্যারেক্টার টাইপের ভেরিয়েবলের অ্যাড্রেস রাখি তখন আমরা এখানে ক্যারেক্টার লিখি। এখন আমরা কিসের অ্যাড্রেসটা রাখতেছি, একটা নোড আরেকটা নোডের অ্যাড্রেস রাখতেছি, তাহলে আমরা এখানে নোড লিখব। দেন আমাদের এখানে হচ্ছে কি একটা ক্লাস ক্রিয়েট হয়ে গেছে নোড নামে। এখানে কি আছে, একটা ভ্যালু আছে, একটা নেক্সট একটা পয়েন্টার আছে যেটা আরেকটা নোডের অ্যাড্রেসটা রাখতেছে। এবার আমরা নোড ক্লাসের অবজেক্টটা নিই। প্রথম হচ্ছে আমরা তোমাদের বলেছি প্রথম যে নোডটা আছে এটাকে আমরা বলি হ্যাট লিঙ্ক লিস্টের ক্ষেত্রে, এবং শেষের যে নোডটা আছে সেটাকে বলি আমরা টেইল। তাহলে আমরা প্রথমটা কি বলবো, হ্যাট। তাহলে প্রথম নোডটার নাম দিব আমরা হ্যাট দিলাম। এরপর আরেকটা নোড ক্রিয়েট করি এ নামে, আরেকটা নোড ক্রিয়েট করতেছি বি নামে। এখন আমরা হ্যাডের এখন আমরা কি ধরনের মেমোরি অ্যালোকেশন করতেছি, স্ট্যাটিক মেমোরি। সেক্ষেত্রে আমাদের ডট দিয়ে ক্লাসের ভেরিয়েবলগুলোকে অ্যাক্সেস করতেছি। তাহলে এখানে আমরা হচ্ছে কি প্রথমে হ্যাড নেক্সট ভ্যালুর মধ্যে কি রাখতেছি 10, এরপর হচ্ছে এ এর ভ্যালুর মধ্যে কত রাখতেছি 20, এবং সি এর ভ্যালুর মধ্যে কত রাখবো 30। এখন দেখো এতটুকু লেখার এখানে হচ্ছে বি হবে, বি। এতটুকু লেখার ফলে কি হয়েছে একটু দেখি আমরা মেমোরিতে। যখন আমরা নোট হ্যাড লিখছি তখনই একটা নোট ক্রিয়েট হয়ে গেছে মেমোরিতে, একটা নোট ক্রিয়েট হয়েছে হ্যাড নামে, এবং এটার দুটা পার্ট আছে কি
অ্যাড এরপর যখন নোট এ লিখতেছি তখন আরেকটা নোট ক্রিয়েট হয়েছে, এটা হচ্ছে নোট এ নামে, আরেকটা নোট ক্রিয়েট হয়েছে এ নামে। এবং যখন আমরা নোট বি লিখতেছি তখন আরেকটা নোট ক্রিয়েট হয়েছে বি নামে, বি। এরপর এটা হচ্ছে যে এ হ্যাডের ইন্টিজার ভ্যালু, এটা হচ্ছে কি ভ্যালু অংশ, আর এটা হচ্ছে নেক্সট পয়েন্টার টাইপ ভেরিয়েবলের অংশ। এটা হচ্ছে ভ্যালু এ যখন অবজেক্টটা ক্রিয়েট হয়েছে তখন এর ভ্যালু অংশটা হচ্ছে এটা, এবং এর পয়েন্টার টাইপ অংশটা হচ্ছে কি এটা হচ্ছে নেক্সট। বি এর ভ্যালু অংশ এবং বি এর নেক্সট অংশটা। এখন দেখো যখন আমরা হ্যাডের ভ্যালুটাকে অ্যাক্সেস করতেছি, এখানে কত দিচ্ছি 10 দিচ্ছি, তখন এখানে ভ্যালুতে কত আসবে 10। যখন আমরা এর ভ্যালুতে 20 দিচ্ছি তার মানে হচ্ছে এখানে কত স্টোর হচ্ছে 20, এবং এখানে বি এর ভ্যালুতে কত দিচ্ছি 30, তাহলে এখানে 30 হচ্ছে, ওকে দিলাম। এরপর এখন আমাদের কি হয়েছে নোট ক্রিয়েট হয়েছে এবং ভ্যালুগুলো আমরা ইনিশিয়ালাইজ করছি, বাট আমাদের লিঙ্ক লিস্টে তো একটা লিঙ্ক ক্রিয়েট করতে হবে। লিঙ্কটা কীভাবে ক্রিয়েট করব, তাহলে চলো আমরা দেখি লিঙ্ক কীভাবে ক্রিয়েট করব। আমরা হ্যাডের নেক্সটে আমরা কাকে রাখবো, হেডের নেক্সটে রাখবো হচ্ছে এ এর অ্যাড্রেসটাকে, এবং এ এর নেক্সটে রাখবো হচ্ছে বি এর অ্যাড্রেসকে, এবং বি এর নেক্সটে কী রাখবো বলো তো তোমরা? বি এর নেক্সটে কি আর কোনো নোড আছে? না। বি এর পরে কি আর কোনো নোড আছে? না, নোড নাই। যখন আমাদের আর কোনো নোড থাকবে না তখন আমরা হচ্ছে কি নাল দিব। কি দিব? নাল। এখন দেখো এটা মেমোরিতে কীভাবে হচ্ছে, যখন আমরা হ্যাডের নেক্সটে অর্থাৎ হ্যাডের নেক্সটটাকে অ্যাক্সেস করতেছি, কাকে রাখতেছি? এ নোডের অ্যাড্রেসটা। সাপোজ আমরা ধরি হ্যাড নোডের অ্যাড্রেস হচ্ছে 3A, এ নোডের অ্যাড্রেসটা হচ্ছে 4B, বি নোডের অ্যাড্রেসটা হচ্ছে যে 3C। এখন দেখো হ্যাডের নেক্সটটাকে আগে রাখতেছি এ এর অ্যাড্রেসটা কত? 4B, তাহলে আমরা কি রাখবো? হ্যাডের নেক্সটে এ এর অ্যাড্রেসটা রাখতেছি কত? 4B। এরপর বি এর নেক্সটটাকে আগে রাখতেছি এ এর নেক্সটটাকে আগে রাখতেছি বি এর অ্যাড্রেস কত? 3C। আচ্ছা, তোমাদের এটা বলার আগে আরেকটা বিষয় ক্লিয়ার করি। যখন আমরা হ্যাডের নেক্সটের মধ্যে এ এর অ্যাড্রেসটা যখন রাখতেছি তখন এটা একটা কাল্পনিকভাবে একটা লিঙ্ক ক্রিয়েট হয়েছে, অর্থাৎ এটার সাথে একটা লিঙ্ক ক্রিয়েট হয়েছে। এরপর এ এর নেক্সটে যখন আমরা বি এর অ্যাড্রেসটাকে রাখবো, এ এর নেক্সটে যখন বি এর অ্যাড্রেসটাকে রাখবো তখন এইখানে হচ্ছে আরেকটা লিঙ্ক ক্রিয়েট হয়েছে। দেন বি এর নেক্সটে কি আর কোনো নোড আছে? না। বি এর পরে আমরা আর কোনো নোড অ্যাড করতে চাচ্ছি না, তাহলে আমাদের বি এর নেক্সটে কাকে রাখতে হবে? নালকে রাখতে হবে, নাল। ওকে, এভাবেই আমরা হচ্ছে লিঙ্ক লিস্ট ক্রিয়েট করতে পারি। এবার আমরা দেখব হচ্ছে কনস্ট্রাক্টরের মাধ্যমে কীভাবে আমরা ভ্যালুগুলোকে অ্যাসাইন করতে পারি, ইনিশিয়ালাইজ করতে পারি। দেখি চলো কনস্ট্রাক্টরের মাধ্যমে। তাহলে কনস্ট্রাক্টর আমরা যখন ইউজ করি তখন হচ্ছে কি ক্লাসের মধ্যে কনস্ট্রাক্টর ক্রিয়েট করতে হয় কি ক্লাসের নামেই। ওকে, ইন্টিজার একটা ভ্যালু দিবে, আমরা অ্যাড্রেসটাকে এভাবে নিব না কনস্ট্রাক্টরের মধ্যে, এবার হচ্ছে ভ্যালু ইকুয়াল বি। ওকে, এরপর নেক্সটের মধ্যে আমরা আপাতত নাল দিয়ে দিচ্ছি, সবগুলো নোডের মধ্যে নেক্সটের মধ্যে কি থাকবে? নাল। ওকে।
হেডের মধ্যে 10 দিলাম, 20, বি এর মধ্যে হচ্ছে 30। ওকে, তাহলে এইভাবে আমাদের আর ডট দিয়ে অ্যাক্সেস করতে হচ্ছে না। যখন আমরা কনস্ট্রাক্টর কল করতেছি তখন আর আমাদের ডট দিয়ে অ্যাক্সেস করতে হবে না। বাট অ্যাড্রেসটাকে যেহেতু আমরা কি কনস্ট্রাক্টরের মধ্যে পাঠাচ্ছি না, তখন আমাদের এই অ্যাড্রেসগুলোকে নিজেদেরকে অ্যাসাইন করে দিতে হবে। অর্থাৎ হেডের নেক্সটে কাকে দিতে হবে, এ কে, এবং এ এর নেক্সটে বি কে দিতে হবে, বি এর নেক্সটে নাল দিতে হবে। সেম। এখন আরেকটা জিনিস দেখো, আমরা অনেকেই দিস কিওয়ার্ডটার সাথে পরিচিত আছি, বাট আমরা দিস কিওয়ার্ডটার মেইন কাজটা কি এটা বুঝি না। চলো তাহলে আমরা এটা সম্পর্কে একটু ধারণা নিই। সাপোজ আমরা কনস্ট্রাক্টরের মধ্যে সেম ক্লাসের মধ্যে যে ভেরিয়েবলটা আমরা ক্রিয়েট করছি, যে অ্যাট্রিবিউটস, সেম অ্যাট্রিবিউটসটা আমরা অ্যাট্রিবিউটসের নামেই দিই, ভেরিয়েবলের নাম দিই ভ্যালু। এখানেও ভ্যালু, এখানেও ভ্যালু নিলাম। এই ভ্যালুর মধ্যে কাকে রাখতেছি, ভ্যালুকেই রাখতেছি। তাহলে দেখা, এখন কম্পাইলার যখন রান করবে কোডটাকে, তখন এখানে এ একটা গার্বেজ ভ্যালু দিবে, কারণ এ বুঝতেছে না এখানে কোন ভ্যালুর মধ্যে কোন ভ্যালুটা রাখতেছি। আগে যখন আমরা এখানে বি রাখতাম, সাপোজ যখন এখানে বি ছিল, তখন কি হচ্ছে, হেডের মধ্যে আমরা 10 দিচ্ছি, এটা কনস্ট্রাক্টর কল হচ্ছে, এখানে 10 আসতেছে। আমি দেখাই তোমাদের, যখন আমরা হেডের মধ্যে 10 দিচ্ছি তখন কি হচ্ছে, এই 10টা এইখানে এসে এখানে আসতেছে ভ্যালুর মধ্যে। এই বি এর মধ্যে কত আছে, 10, তাহলে এখানে বি 10, তাহলে ভ্যালুর মধ্যে কি স্টোর হচ্ছে, 10 স্টোর হচ্ছে। এভাবেই তো। বাট আমরা যখন সেম নাম দিব, ভ্যালু, এখানে ভ্যালু দিলাম, তখন কম্পাইলার বুঝবে না এখানে আমরা ভ্যালুর মধ্যে 10 আসছে, বুঝলাম। বাট এখানে কোন ভ্যালুটা বুঝাচ্ছে, এই ভ্যালুটা কার ভ্যালু এবং এই ভ্যালুটা কার, এটা কি এই ভ্যালুটা কি এই ভ্যালুটাকে পয়েন্ট করতেছে, এই ভ্যালুটাকে পয়েন্ট করতেছে, নাকি এই ভ্যালুটাকে এই ভ্যালুটা নির্দেশ করতেছে, এটা বুঝতেছে না কম্পাইলার। তাহলে এই ক্ষেত্রে আমাদের একটা পয়েন্টার ইউজ করতে হবে, সেটা হচ্ছে দিস পয়েন্টার। দিস আসলে হচ্ছে একটা পয়েন্টার, যার মাধ্যমে আমরা অবজেক্টের অ্যাড্রেসটাকে স্টোর করি। এই পয়েন্টারকে ডি রেফারেন্স করে ক্লাস ভেরিয়েবল আমরা পাবো। তাহলে আমরা দিস পয়েন্টারটাকে ডি রেফারেন্স করে এই ক্লাসের যে ভেরিয়েবলটা আছে এই ভেরিয়েবলটাকে পেতে পারি। তাহলে আমরা যখন দিসটাকে ডি রেফারেন্স করতেছি, সামনে স্টার দেওয়া মানে হচ্ছে কি ডি রেফারেন্স করা। ওকে, ডট ভ্যালু অ্যাক্সেস করতেছি। তাহলে এখানে এই ভ্যালুটাকে কোন ভ্যালু, এটা হচ্ছে ক্লাসের ভ্যালুটাকে নির্দেশ করতেছে দিসকে ডি রেফারেন্স করে। আমরা যখন দিস কিওয়ার্ডটাকে ডি রেফারেন্স করব, তখন দিস এটা হচ্ছে পয়েন্টার, এই পয়েন্টারকে ডি রেফারেন্স করার ক্ষেত্রে আমরা শর্টকাট একটা নিয়ম দেখতে পারি, সেটা হচ্ছে কি অ্যারো সাইন। আমরা যখন অ্যারো সাইন দিব তখন এটা হচ্ছে শর্টকাটে নির্দেশ করতেছে। নেক্সটের ক্ষেত্রেও দিস দিয়ে দিলাম। ওকে, নেক্সটের ক্ষেত্রে দিলেও দিতে পারি, না দিলেও সমস্যা নেই, কারণ নেক্সট তো নালি পয়েন্ট করতেছে, নালি স্টোর করতেছে। তাহলে এটা হচ্ছে কি দিস কিওয়ার্ডের ব্যবহার। যখন আমরা কনস্ট্রাক্টরের ভেরিয়েবল এবং ক্লাসের ভেরিয়েবল সেম লিখব, তখন আমরা দিস কিওয়ার্ডটাকে ইউজ করতে পারি। আশা করছি তোমাদের ডি রেফারেন্স সম্পর্কে একটা ভালো ধারণা আছে। ওকে, আজ তাহলে আমরা এই পর্যন্তই রাখি। আমরা আগামী ক্লাসে ডাইনামিক অবজেক্ট কীভাবে আমরা ক্রিয়েট করতে পারি, অর্থাৎ ডাইনামিক নোড আমরা কীভাবে ক্রিয়েট করতে পারি সেই সম্পর্কে
বিস্তারিত জানবো। এখানে আমরা কিন্তু স্ট্যাটিক নোট ক্রিয়েট করছি, যেটা স্ট্যাটিক মেমোরিতে ক্রিয়েট হয়েছে। এই স্ট্যাটিক নোট ক্রিয়েটের একটা অসুবিধা আছে, আর ডাইনামিক নোডের ক্রিয়েটের ক্ষেত্রে যে সুবিধাটা সেটা আমরা সামনের ক্লাসে জানবো, কেন আমরা ডাইনামিক নোট ক্রিয়েট করব। ওকে, তোমাদের সকলকে আগামী ক্লাস দেখার আমন্ত্রণ রইল। আজ তাহলে এই পর্যন্তই থাক। আমরা আগামী ক্লাসে ডাইনামিক নোট কীভাবে ক্রিয়েট করতে হয়, সিঙ্গলি লিঙ্ক লিস্ট কীভাবে তৈরি করব, এবং আমরা কীভাবে লিঙ্ক লিস্টটাকে প্রিন্ট করতে হয় এইটা সম্পর্কে বিস্তারিত জানব। এবং আমরা আমাদের এই সিরিজের সামনের ক্লাসগুলোতে জানব লিঙ্ক লিস্টের অপারেশন, ডাবল লিঙ্ক লিস্টের বিভিন্ন অপারেশন, এবং সামনে আমরা ট্রি এবং গ্রাফের বিভিন্ন অপারেশন সম্পর্কে জানব। ওকে, আজ তাহলে এই পর্যন্ত, সামনে ক্লাস দেখার আমন্ত্রণ রইল। আজকের ক্লাসটি তোমাদের কেমন লেগেছে তা আমাদের কমেন্টের মাধ্যমে ফিডব্যাক জানাতে পারো। তোমাদের কমেন্টে আমাদের অনুপ্রেরণা। আর ক্লাসটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবা। ওকে, থ্যাংক ইউ।